বাসর রাতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয়, তার যমজ বোন। মানে আমি তো তিন্নির কোনো যমজ বোনকে চিনি না, আর ও কোনোদিন বলেও নি তার কোনো যমজ বোন আছে। আর তিন্নি কোথায়, কেন বলেনি সেটা জানি না। আর সে বিয়ের আগে আর একজনকে নিয়ে পালিয়ে গেছে। মানে কার সাথে পালাবে? ও তো আমাকে ভালোবাসতো। সেগুলো আমি জানি না, তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার। দাঁড়াও, তিন্নির নাম্বারে কল দেখছি, দেখি কার সাথে পালাইছে সে। এসব করে কোনো লাভ নেই, তার ফোন অফ পাবেন। আপনি আমার ফোনের ছবিগুলো দেখুন, বুঝতে পারবেন আমরা যমজ বোন। আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলো ছবি। মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে, সেগুলোর ছবি সহ প্রমাণও দিল। এবার আরও একটা শক্ত প্রমাণ পেলাম, মেয়েটার ঠোঁটের নিচে তিলটা নেই, যেটা তিন্নির ছিল। পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে। 4 বছর প্রেম করলাম, বিয়েও ঠিক হলো তার সাথেই, কিন্তু সে পালিয়ে গেল। বিয়ে করলাম তার যমজ বোনকে। কেন পালালো তিন্নি? আর যদি পালানোরই ছিল তবে বলে দিতে, আমি বিয়ে পর্যন্ত আসলাম না। মনের ভিতর হাহাকার আর কষ্টের কারণটা নাই বা হলে পারতে। আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে? তুমিই যেন পাশে বসে আছো, দেখতেও একই রকম, শুধু মানুষ দুটো। কিভাবে মনকে বোঝাবো? যতটা সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথাটা, সত্যিই কি ততটাই সহজ? সেই মানুষটার মতন একই রকম দেখতে একটা মেয়েকে নিয়েই কাটাতে হবে সারা জীবন, অথচ তাকে কোনো দিন তিন্নি বলে ডাকতে পারবো না। মেয়েটার দিকে তাকালাম, দুজনের মধ্যে একটু পার্থক্য তো আছেই। এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারতো মিন্নি। আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি ডাকতে পারতাম, কিন্তু আদিরাকে কিভাবে তিন্নি ডাকবো? সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে। আদিরা মেয়েটা তিন্নির চাইতে ফর্সা, আমেরিকায় থাকার কারণে এই পরিবর্তন। আপনি কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছিলাম। কি ভাবছেন? আপনি রাজি এই বিয়েতে? হ্যাঁ। কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনার? ছিল। তার কি হয়েছে? সে 2 বছর আগে আর একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। ও আচ্ছা, মজা করলাম, আমার বয়ফ্রেন্ড ছিল না। আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না? কেন, আমেরিকায় থাকলে বয়ফ্রেন্ড থাকা আবশ্যক নাকি? না তা নয়, তবে না থাকাটা কিছুটা অস্বাভাবিক। আমি ওসবে টাইম পাইনি, পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। লাভ কি হলো? সেই তো বিয়ে করে এখন বাড়িঘর সামলাতে হবে। একটা কথা আগে থেকেই বলে দিই। বলুন। আপু পালিয়েছে বলে কিন্তু আপনি বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। আপনি আমার সাথেই ঘুমোবেন, সময় নিন। শারীরিক সম্পর্কের দরকার নেই, তবে ভালোবাসতে মানা করবেন না। মেয়েটার কথায় কিছুটা অবাক না হয়ে পারলাম না, তবুও বললাম, আচ্ছা। সে এখন আমার বউ। আমার যেমন তার ওপর অধিকার আছে, তেমন তারও আমার ওপর পূর্ণ অধিকার আছে। তিন্নি তো আর একজনকে নিয়ে পালিয়েছে, আমি কেন এই মেয়েটাকে কষ্ট দেব? মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি। কৌতূহল হলো কেন করেনি। আপনি সাজগোজ করেননি কেন? সময় কই? আব্বু এসে বলল তোর বোন পালিয়ে গেছে, মান সম্মান বাঁচাতে হলে আমাকেই এই বিয়েটা করতে হবে। আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না। চামড়ার ওপর সাদা একটা আস্তরণে নিজের আসল সৌন্দর্য ঢেকে কেন রাখবো? কালো বা ফর্সা হই। তা কথাটা খারাপ বলেননি, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। সময় লাগবে। আপনার বোনকেই আমি রিলেশন হওয়ার পর 6 মাস পর তুমি বলেছি। আপনাদের প্রেম কাহিনীটা বলবেন? আমার খুব শুনতে ইচ্ছে করছে। বাসর রাতে বউকে প্রেম কাহিনী শোনাতে হবে, যেই কাহিনীতে নায়িকা তার আপন বোন। কি আর করার, প্রেম কাহিনী শুনিয়েই রাত শেষ করি। আমি বলতে শুরু করলাম, লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা। পাশাপাশি সিট পড়েছিল আমাদের। ফার্স্ট আর লাস্ট 2 সেমিস্টারের পরীক্ষা একসাথে,
সেই পরীক্ষায় আমি খারাপ করি, কারণটা ছিল তিন্নি। সেই যে তাকিয়েছিলাম তার দিকে, আমি পাস মার্ক তুলে আর কিছু লিখতেই পারিনি। পুরো 3টা ঘন্টা তার দিকেই তাকিয়েছিলাম। এরপর খোঁজখবর নিলাম, স্বাভাবিকভাবেই প্রপোজ করলাম, সে রাজি হলো না। এরপর সেমিস্টার শেষ দিন পর্যন্ত তার পিছু ঘুরেছি। একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল, আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি। কারণটা আপনার বোন। সেদিন সে নীল শাড়ি পরেছিল, কপালে টিপ, হাতে কাঁচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। শুধু বাকি ছিল খোঁপায় বেলি ফুলের মালাটা। আমি বেলি ফুলের মালা আনতে গিয়েই বাইক অ্যাক্সিডেন্ট করি। হাতে পায়ে কেটে গেছিল, গুরুতর কিছু না হলেও আঘাত পেয়েছিলাম ভালোই। সাদা বেলি ফুলগুলো রক্তে লাল হয়ে গেছিল, ভালোই লাগছিল দেখতে। অন্যরকম জিনিস সবারই ভালো লাগে। আমি বেলি ফুলের মালা নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে আর নেই। জ্যাম ছুটেছে, রিক্সা চলে গেছে। আমি আমার রুমে কোনোদিন একটা পুরাতন জিনিসও রাখিনি, কিন্তু সেই রক্তমাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনো বেশ যত্নেই আছে। শুকিয়ে কালো হয়ে গেছে, নিষ্পাপ নির্জীব, তবুও যত্নেই রেখেছি। আজ দেওয়ার কথা ছিল। এরপরও সে আমাকে ভালোবাসি বলেনি। সেদিন কাঠ ফাড়া রোদের তাপে ঘেমে একাকার হয়ে গেছি। মনে হচ্ছিল গোসল করে এসেছি কেবল। গরম পানি এখনো গায়ে লেগে আছে। তিন্নিকে দেখলাম, সেও ঘামছে। আমি তাকে রিক্সা ডেকে দিলাম, বললাম কোথাও নামবেন না, বাসায় গিয়ে গোসল করে নেবেন আর একটু ঢিলেঢালা পোশাক পরবেন। তিন্নি চলে গেছিল, সেদিনও ভালোবাসি বলেনি। এরপর আরেকদিন দেখা হয়েছিল, সেদিন আমাদের বিদায় অনুষ্ঠান ছিল। সে আসলো, এসে বলল, ভাইয়া অভিনন্দন, আপনাকে খুব মিস করব, চলে যাবেন আমাদের ছেড়ে? আমি বোকার মতন বলেছিলাম, তুমি বললেই থেকে যাব। ওগুলো নিয়ে সে কি হাসাহাসি। এরপর 2 মাস দেখা হয়নি। আমি ধরিয়ে নিয়েছিলাম আমার প্রেম অপূর্ণ থেকে যাবে। হঠাৎ করেই তিন্নির সাথে সেদিন দেখা হয়ে যায়। রাস্তায় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি। হঠাৎ সে ডাকে, এই বাচ্চা শোনেন। আমি তাকিয়ে দেখি তিন্নি। সে আমার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে বলেছিল, ভালোবাসি। সেদিনই প্রথমবার ভালোবাসি বলে সে। এরপর শুরু হয় প্রেম। প্রেমের সময় কি কি হয় সেগুলো নাই বা বললাম, আপনার অজানা না এগুলো। তবে অনৈতিক কোনো দাবি কখনোই আমার ছিল না। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে গেছে, বুঝতে পারছি। হয়তো আদিরাও বুঝতে পারছে। খুব ভালোবাসতেন আপুকে, তাই না? খেয়াল করলাম তার চোখেও পানি। আমি কি মানুষকে এত সহজেই কাঁদাতে পারি নাকি? সে আবার বলল, বেলি ফুলের মালাটা আমাকে দেবেন? কেন? এরপর সে যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি না হয় তিন্নি হয়েই থাকি, আদিরা নামটা না হয় ভুলে যান। না। কেন? আমি তো তিন্নির মতোই দেখতে। বাইরের দিক থেকে হয়তো আদিরা তিন্নি চেনা যাবে না, তবে তিন্নির স্মৃতি সবসময় ঘুরবে মাথায়। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? হ্যাঁ বলুন। আপনি আমার বেস্ট ফ্রেন্ড হবে? আমার না কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না কখনো। আর শুনেছি এ দেশে নাকি মেয়েকে পছন্দ না হলে স্বামী মারধর করে। আপনি আমাকে মারধর করবেন না প্লিজ, আমি আপনাকে বিরক্ত করব না। মেয়েটার কথায় অবাক না হয়ে পারলাম না। এত সহজে কিভাবে মেনে নিল সব কিছু? আর স্বামীকে কেউ বেস্ট ফ্রেন্ড হতে বলছে, এই প্রথমবার শুনলাম। কি হলো, কথা বলছেন না কেন? ভাবছি কি করা যায়। দেখুন, আমরা বন্ধু হয়ে থাকলে তো আপনার জন্যই ভালো হবে। আঙ্কেল আন্টি বুঝতেই পারবে না যে আপনি আমাকে মেনে নেননি। কালকে জানাবো। আমার ঘুম পাচ্ছে, আমি কি ঘুমাবো? ঠিক আছে ঘুমান। রাত তখন 2:15। তাকে ঘুমাতে বলে একটা সিগারেট ধরালাম। কেমন একটা অদ্ভুত অনুভূতি পোড়াচ্ছে আমাকে। মাথা ঝিমঝিম করছে এখনো। তিন্নি মেয়েটা যে আমাকে বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে গেছিল, সে নিজেই পালালো। মেনে নেব কিভাবে? হঠাৎ আদিরা উঠে বলল, আমাকে একটা দেবেন? কিছুটা ধমকের সুরে বললাম, সাহস তো কম না, আমার কাছে সিগারেট চাইছেন? আপনি কেন খাচ্ছেন? আপনাকে কেন বলবো? চুপচাপ ঘুমান, বেশি কথা বলবেন না। মেয়েটা কান্না জড়িত কণ্ঠে বলল, সিগারেট তো দিলেনই না,
উল্টে বকা দিচ্ছেন। আচ্ছা, 2টে টান দেবেন, এর বেশি কিন্তু না, ওকে? মেয়েটার হাতে সিগারেট দিয়ে ভরসা পাচ্ছি না। যা ভাবছি তাই, 2 টান দিয়েই মাথা ঘুরে পড়ে গেছে। ধরার আগেই সে বিছানায় পড়ে গেল। বাসর রাতে সিগারেট খেয়ে বউ অজ্ঞান। আমি রিপোর্টার হলে সিওর এই খবরটা ছাপাতে ভুলতাম না। মেয়েটার কাণ্ড দেখে হাসি পাচ্ছে। সিগারেটটা তুলতেই দেখলাম সিগারেটের গোড়ায় লিপস্টিক লেগে আছে। টানবো নাকি টানবো না ভাবার সময় নেই। উড়ছে সিগারেট, উড়ছে ধোঁয়া। তারপর কি? তিন্নির কথা ভাবতে ইচ্ছে হচ্ছে না। এই মেয়েটার মোহে আটকা পড়তে ইচ্ছে হচ্ছে। মেয়েটার দিকে তাকালাম। এত রাতে চাঁদ থাকার কথা না, তবু বাইরে মস্ত বড় একটা চাঁদ। জানালার পর্দা সরিয়ে দিলাম। চাঁদের আলো মেয়েটার মুখে এসে পড়ল। এবার পরিপূর্ণ। কথা ছিল তিন্নিকে এভাবে দেখব। তিন্নিকেই দেখছি, তবে নাম তিন্নি না, এর নাম আদিরা। শীতকালে ঠান্ডায় মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। আমি গিয়ে শুয়ে পড়লাম মেয়েটার পাশেই। কিছুক্ষণ যেতেই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। পরদিন সকালে মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না। হাত মুখ ধুয়ে এসে দেখলাম আদিরা আম্মুর সাথে রান্নাঘরে চা বানাচ্ছে। আমি বললাম আমাকে চিনি বেশি দিয়ে 1 কাপ চা দিয়েন। চায়ের অর্ডার করে বাইরের দিকে তাকালাম। ভাবখানা এমন যে একটা কফি শপে বসে বসে অর্ডার করছি আর বাইরের প্রকৃতি দেখছি। মেয়েটা চা আনলো। না, চা বেশ ভালো বানায় মেয়েটা। ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না, এখন দেখছি রোজ খেতে হবে। আম্মুর সামনেই বললাম, প্রতিদিন সকালে চা নিয়ে আমার ঘুম ভাঙাবেন। কাপ পিরিচের টুংটাং শব্দে ঘুম ভাঙা সকাল কখনো খারাপ হবে না মনে হয়। মেয়েটা লজ্জা পেল কিনা জানি না, তবে এবার আম্মুকে ভালোভাবে খেয়াল করতেই উঠে চলে এলাম। বিয়ের ব্যস্ততা কাটাতে কাটাতে 15 দিন হয়ে গেল। এর বাড়ি যেতে হয়, ওর বাড়ি যেতে হয়, এত ব্যস্ত কোনোদিন হয়নি। তবে একটা জিনিস হাজার ব্যস্ততাতেও ভুলতে পারিনি, তিন্নি। চোখের সামনে মেয়েটা হাসে, দৌড়ায়, কথা বলে। আমি ছুঁয়ে দেখতে পারি না, আমি ভালোবাসতে পারি না, মেয়েটার সাথে মন খুলে কথাও বলতে পারি না। কেন পারি না? ভাবাচ্ছে বিষয়টা খুব। আমার কেন জানি না এখনো বিশ্বাস হচ্ছে না এই মেয়েটা আদিরা। আমার মনে হচ্ছে এটাই তিন্নি। একটা মজার খেলা চলছে আমার সাথে। আমি কি জোকার, সার্কাস দেখাতে এসেছি? যদি কখনো এটা প্রমাণিত হয় এই মেয়েটাই তিন্নি, তবে মেয়েটাকে এত মারবো, আমি এতটাই মারবো যে মেয়ে প্রায় মারা যাবে আবার বেঁচে ফিরবে। শুনছেন? জি বলুন। আপু কল করেছিল। মানে? তিন্নি। কই, ফোন দিন, আমি কথা বলবো। আপু কোনো রিসেপশন থেকে কল করেছিল। ঠিকানা দেন। দরকার নেই, আপু আপনাকে কিছু বলতে বলেছে। বলবো? বলুন। আপু আপনাকে কোনোদিনও ভালোবাসেনি। তার আরও একটা রিলেশন ছিল হিমাদ্র নামের এক ছেলের সাথে। তার সাথেই পালিয়েছে আপু। কোথায় আছে খোঁজ নিয়ে লাভ নেই, কারণ তারা আবার অন্য কোথাও যাচ্ছে। আদিরার কথা শুনে হার্ট অ্যাটাক হয়তো করিনি, তবে মৃত্যুর ইচ্ছেটা খুবই তীব্রতর হলো। সিগারেটে টান দিয়ে ভাবলাম উত্তর কি দেব। আদেও কি মনকে বোঝানোর মতন কোনো উত্তর আমার কাছে আছে? নেই হয়তো। আদিরার দিকে তাকালাম। তার চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেলাম আমি। আমি ডাকলাম, তিন্নি। আদিরা ছলছল চোখে বলল, আপু কেন এমন করলো? আপনার মতন মানুষকে কষ্ট দিয়ে সে কখনো ভালো থাকতে পারবে না, কখনোই না। আমি আদিরার গালে ঠাস করে 2টে চড় মেরে দিলাম। গালে 4টে আঙুলের দাগ পড়ে গেছে। মেয়েটা এবার কেঁদেই ফেলল। মেয়েটা থাপ্পড় খেয়ে দূরে সরে গেল না, বরং অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেয়েটা তো সেদিন বলেছিল না মারতে, তবুও কেন মারলাম আমি? মেয়েটার কান্নায় আলাদা একটা মায়া আছে। শুধু সুন্দরীদের না, পৃথিবীর সব মেয়েরই আছে। তারা কাঁদলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে মেয়েটার ওপর। প্রচুর দুর্বলতা এই কান্নায়। মেয়েটার গালের দিকে তাকিয়ে দেখলাম ফুলে গেছে খানিকটা। মেয়েটার কান্না থেমেছে, তবুও ছাড়েনি আমাকে। সেভাবেই জড়িয়ে ধরে আছে, বরং একটু শক্ত করেই ধরেছে। ইচ্ছে হচ্ছে একটু ভালোবাসি মেয়েটাকে। কিন্তু তিন্নি, আমি তো তিন্নিকে ভালোবাসি। আদিরার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। মেয়েটার চোখের দিকে তাকাতেই সে চোখ নামিয়ে নিল। লজ্জা পেয়েছে খানিকটা। সরি, আমি আসলে মারতে চাইনি। আপনি বললেন
তিন্নি কখনো ভালো থাকতে পারবে না, তাই রাগ উঠে গেছিল। এত কিছুর পরও তিন্নির খারাপ চান না আপনি? কেন চাইবো? সে যে আপনাকে ধোঁকা দিল। দিলেই কি আমি কি তার খারাপ চাইবো? এটা ভালোবাসা না আদিরা। কাউকে ভালোবাসলে পুরোটা দিয়েই বাঁচতে হয়, সে থাকুক আর না থাকুক। খারাপ কেন চাইবো? সব সময় চাই সে ভালো থাকুক। মেয়েটা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে, তারপর বলল, আপনি আমাকে একটু ভালোবাসবেন, বেশি না, তিন্নি আপুর অর্ধেক বা তারও অর্ধেক। উত্তর না দিয়েই চলে আসলাম। এটাই ভালো নয় কি? যখন উত্তর থাকে না তখন পালিয়ে যাওয়াই ভালো। মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। সেদিন সকালে দেখলাম আমার সিগারেটের প্যাকেটটা নেই। কোথায় গেল? খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখলাম মেয়েটার সিগারেটগুলো একটু একটু করে পোড়াচ্ছে। আমি বললাম, এ কি করছেন? সিগারেট কেন পোড়াচ্ছেন? চুপচাপ দেখুন কি হয়। কি হবে? সিগারেটটা পুড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক, এইভাবে আপনার হৃৎপিণ্ডটাকেও পোড়াচ্ছে এই সিগারেটটা। হ্যাঁ তো শুনুন, আপনি আজ থেকে সিগারেট কম খাবেন, দুই একটা চলবে, তবে প্যাকেট প্যাকেট খাওয়া বন্ধ। আমি চাই না আপনাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলতে। ধরুন আপনি আমাকে মেনে নিলেন, কিন্তু সেটা আজ থেকে 10 বছর পর, আর তখন আপনি ক্যান্সারে আক্রান্ত, আমি কি করব তখন? এটারও জবাব দিইনি। মেয়েটা বড্ড বোকা, আবার ভীষণ চালাক। বোকামিটা বাইরে বাইরে, তবে ভিতরে প্রচুর চালাক, এমনটাই মনে হয় আমার। সন্ধ্যা হলো। মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেয়েটা আবার শাড়ি পরা শিখলো কিভাবে? থাকতো তো আমেরিকায়, সেখানেও শাড়ি পাওয়া যায় নাকি? কালো একটা শাড়ি। বরাবরই কালো রংটা আমার পছন্দ, গায়ের রঙের সাথে মিলে যায়, তাই অতিরিক্ত পছন্দের কারণ। আমি আদিরাকে না ছুঁয়েও কল্পনা করলাম, তিন্নি থাকলে হয়তো এখন তাকে পিছন থেকে জড়িয়ে ধরতাম। আদিরাকেও করতে পারি, সে মানা করবে না, তবে অবাক হবে। নিজেকে সংযত করলাম, ফিরে আসলাম রুমে। আদিরার দিকে তাকালে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। আজ আদিরার প্রেমে পড়তে ইচ্ছে হচ্ছে, তবে তিন্নি যে পিছু ছাড়ছে না কিছুতেই। প্রতিটা সেকেন্ডে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমাকে। সারাদিন যতই দূরে থাকি, রাত হলে এক বিছানায় মাত্র কয়েক ইঞ্চি দূরে শুয়ে কেউ আমাকে ভালোবেসে যাচ্ছে গোপনে, আর সেটা আমি জানি, তবুও কিছু বলতে পারছি না। মাঝে মাঝে প্রচণ্ড খারাপ লাগে আদিরা মেয়েটার জন্য। আমি চাইলেই কি পারি না মেয়েটাকে হাসি খুশি রাখতে? সত্যিই কি পারি? যদি পারবই, তবে কেন করছি না? তিন্নি মেয়েটাকে অসম্ভব ভালোবাসতাম, সে তো চলেই গেছে, তবে আমি কেন এই মেয়েটাকে কষ্ট দেব প্রতিনিয়ত? হ্যাঁ, এগুলো আমিও ভাবি, তবে দিন শেষে আদিরার দিকে তাকালেও সেই তিন্নিকেই দেখি আমি। মেয়েটার স্মৃতি যে পিছু ছাড়ছে না কিছুতেই। কিভাবে ভুলে যাব তাকে? কোনো উপায় আছে কি? পাশ থেকে মেয়েটা চিমটি কাটলো। ব্যথায় চিৎকার করে উঠলাম আমি। মেয়েটা আমাকে নিয়ে খেলছে, খেলুক, আমি বরং কিছুটা ঘুমাই। আদিরা আর কিছু করলো না। এরপর থেকে প্রায় রাতেই খেয়াল করতাম আদিরা আমাকে প্রচণ্ড জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আগে উল্টো হয়ে ঘুমাতাম, আমার পিঠের সাথে মেয়েটা ব্যথা পেত, তাই এখন তার দিকেই ফিরে ঘুমাই। মাঝে মাঝে ঘুম ভাঙলে খেয়াল করি মেয়েটা কেঁদেছে, কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি দীর্ঘশ্বাস ছাড়ি, এছাড়া আর কি করব? আজ রাতে হঠাৎ আদিরা বলল, একটা কথা বলবো, রাগ করবেন? কি কথা? আগে বলুন রাগ করবেন কি না। রাগ করার মতন কথা হলে তো রাগ করবই। না থাক, তাহলে বলবো না। আপনি রেগে গেলে মারেন, আমি কখনো মার খাইনি, সেদিনই প্রথম। প্রচুর ব্যথা লাগে আপনি মারলে। মেয়েটার কথায় না হেসে পারলাম না। মেয়েটা যেন মুহূর্তেই মন ভালো করে দিতে পারে, আবার চাইলেই ঝলমলে রোদের দিনেও আষাঢ়ের মেঘ জমাতে পারে। আদিরা মেয়েটা সারাদিন আমার কাছে কাছে থাকলো, কোনো কারণ ছাড়াই এসে জড়িয়ে ধরলো, কাঁদলো আবার হাসলো। আমি না চাইতেই সে চা নিয়ে আসলো। কেন জানি মনে হচ্ছিল কালকে কিছু খারাপ হতে চলেছে। আদিরাকে ভালোভাবে লক্ষ্য করলাম, সে কিছু লুকাচ্ছে। আজ কথা বলেনি খুব একটা, সেই সকালে একবার বলেছে, আর মাঝে মাঝে কিছু লাগবে কি না সেটা জিজ্ঞেস করেছে। আমি মেয়েটাকে কাঁদাতে চাই না, সত্যিই চাই না। মেয়েটার হাসিটা বেশ সুন্দর, বেশ চকচকে সাদা দাঁত,
হাসি থেকে মুক্তা না ঝরলেও মুক্তার মতন ঝিকমিক করে। মেয়েটাকে একটু ডাকা দরকার, কারণ আগামীকাল কি হবে সেটা আমি নিজেও জানি না। হয়তো তিন্নিকে সামনে পেলে নিজেকে সামলাতে পারবো না। মানুষের জীবনচক্র কত অদ্ভুত, তাই না? কখনো ঘন কালো মেঘ কাটিয়ে রোদ ওঠে, আবার কখনো ঝুম বৃষ্টি নামে, কখনো বা ঝলমলে রোদের দিনেও ঝুপঝাপ বৃষ্টি এসে প্রকৃতিটা ঠান্ডা করে দিয়ে যায়। আমার জীবনেও একটা বৃষ্টির দরকার, একটা ঠান্ডার স্বাভাবিক জীবন দরকার। আর আলো আঁধারের খেলা থেকে বেরুতে সত্যিই একটা ঝুম বৃষ্টির দরকার। তিন্নি নাকি আদিরা, প্রশ্নটা নিজেকে যতটা ক্ষতবিক্ষত করছে, ওই বৃষ্টির ফোঁটায় সেটা মিশে যাওয়া দরকার। আর দরকার কষ্টগুলো ধুয়ে যাওয়ার। আসলে এই সময়টাও স্বাভাবিক মানুষ স্বাভাবিক বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে সেটাকে অস্বাভাবিক করে তোলে। কাল হয়তো দেখা যাবে যেটা নিয়ে এত ভাবছি সেটা হলোই না। বিকেল হলো। বিকেলটা বরাবরই আমার ভালো কাটে। অতিরিক্ত খারাপ দিনেও বিকেলটা ভালো কাটে আমার। আমি জানি আজকের বিকেলটাও ভালো কাটবে। এখনো একটা রাত, একটা দিন। আগামীকাল বিকেলে হবে ফয়সালা। পরের দিনগুলো কার সাথে থাকবো সেটার। আমার সামনে যদি আদিরা আর তিন্নিকে বেছে নিতে বলা হয়, আমি হয়তো তিন্নিকেই বেছে নেব। তবে আদিরা মেয়েটা কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। মেয়েটা খুব বোকা। বোকা না হলে কেউ প্রাক্তনের কাছে যেতে বলবে বিয়ের পরও? কেন জানি মেয়েটাকে আমার ভালোবাসতে ইচ্ছে হয় এলোমেলো চুল গুছিয়ে খোঁপায় একটা বেলি ফুলের মালা পরিয়ে দিই। আবারও মন বাধা দেয়। সে বলে, তিন্নির কি হবে তাহলে? ভালোবাসিস না তিন্নিকে? আমি দোটানায় পড়ে যাই, গুটিয়ে নিই নিজেকে। চায়ের কাপ হাতে বসে বসে ভাবছি, হঠাৎ খেয়াল করলাম আম্মু পাশে এসে দাঁড়িয়েছে। আম্মু কিছু বলবে? আম্মু আমার মাথায় হাত রেখে বলল, আদিরা মেয়েটা আজ সারাদিন কিছু খায়নি, তুইও নাকি খাসনি, তাই না খেয়ে বসে আছে। মেয়েটার অভ্যাস নেই রে, শরীর খারাপ করবে। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। আর একটা কথা বলার ছিল। বলো। তিন্নি তো চলে গেছে, আদিরা মেয়েটাকে কষ্ট দিস না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কাঁদে। আমি সান্ত্বনা ছাড়া আর কি দিতে পারি বল? আমি কিছু বললাম না। আম্মুকে শুধু বললাম, আদিরাকে পাঠাও। আম্মু চলে গেল। কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম আদিরা আসছে। মেয়েটা নিঃশব্দে হাঁটে, অল্প আওয়াজ হয়, সেটা আমার কান এড়ায় না। মেয়েটার ছাদে আসলো, আমি বললাম, রুমে চলুন। মেয়েটা কিছু বুঝতে না পেরে 2 সেকেন্ডের মতন দাঁড়িয়ে আবার তারপর আমার পিছনে পিছনে হাঁটতে লাগলো। আপনি খাননি কেন? এমনিতেই। আমি খাইনি তাই? হ্যাঁ। কতদিন না খেয়ে থাকতে পারবেন? জানি না। আমি খেলে খাবেন? খাবো না। কেন খাবেন না? আমাকে খাইয়ে দিতে হবে। মেয়েটার মুখের দিকে তাকালাম। সে প্রায় নিশ্চিত আমি তাকে খাইয়ে দেব। আদিরা মেয়েটাকে এখন বউ বউ মনে হচ্ছে। নতুন বউ অভিমান করে না খেয়ে থাকলে যেমন খাইয়ে দিতে হয় তেমনটাই করছে সে। খারাপ লাগছে না, বরং কিছুটা ভালো লাগছে। আগেই বলেছিলাম বিকেলটা সর্বদাই আমার ভালো যায়। খাবার আনলাম। মেয়েটা খাবারটা দুভাগে ভাগ করলো। সে বলল, আপনিও খাননি, আপনি এখান থেকে আমাকে খাইয়ে দেবেন, আমিও আপনাকে খাইয়ে দেব, তাই খাবার ভাগ করলাম। আপনি তো আবার আমার এখান থেকে খাবেন না। আমি কিছু না বলে খাবারটা আবার একসাথে করে ইশারা করলাম, নিন, শুরু করুন। মেয়েটা এত খুশি হলো যে বলার বাইরে। জীবনে কাউকে খাইয়ে দিয়েছে কিনা সন্দেহ, কারণ আমাকে খাওয়াতে গিয়ে নিজেই হাঁ করছে বারবার। আমার হাসি পাচ্ছে মেয়েটার বাচ্চামিতে, মায়া বাড়ছে মেয়েটার প্রতি। আমি এখনো কনফিউজড, কাকে বেছে নেব আমি, আদিরা নাকি তিন্নি? রাতে দুজনে একজনও ঘুমায়নি, বলতে গেলে ঘুম আসেনি। মেয়েটার ভয় আমার থেকেও বেশি। সে বলল, আমার একটা কথা রাখবেন? আমি বললাম, কি কথা? সে বলল, আজ আমি যতবার চাইব আমাকে জড়িয়ে ধরবেন। আপনি কাল থেকে জানি না আর সাথে থাকবেন কিনা, তাই আমার ইচ্ছেটা পূরণ করবেন। শুধু কি তার ইচ্ছে পূরণ করতেই করছি, নাকি নিজেরও কিছুটা ইচ্ছে ছিল? কিছু না, অনেকটাই ছিল। আদিরা মেয়েটা ভীষণ ভয়ানক রকমের মায়াবী। মায়ায় আটকা পড়ে গেছি যে। এখন কত শত ভুল করব মেয়েটার জন্য। সারা রাত ভেবেছি, একবার আদিরা, একবার তিন্নি।
অতীত ভাবলে তিন্নি মেয়েটার কথা ভাবলে আদিরাকে ভাবতে ইচ্ছে হয় না, আর আদিরার কথা ভাবলে তার পাগলামিগুলোকে মনে করলে তিন্নির কথা ভাবতে ইচ্ছে করে না। ইচ্ছা অনিচ্ছা তিন্নি আদিরার দোটানা আর বেলি ফুলের মালাটা নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। বিকেলে যেতে বলেছে তিন্নি, আদিরা সেটাই বলল। ঠিকানা খুঁজতে খুঁজতে পৌঁছালাম। রেল স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটলে সামনে যমুনা নদী। সেই নদীর ধারে কাশফুল হয়েছে প্রচুর। সাদা সাদা কাশফুলগুলোকে গভীরভাবে দেখলে মনে হবে এ যেন কাশফুল নয়, মেঘ। কোথাও কেউ নেই, আমি একা দাঁড়িয়ে আছি। ঘন্টাখানেক হলো। তিন্নি কি তবে আসবে না? হঠাৎ একটা মেয়ে আসলো। না, তিন্নি না, তবে আমার দিকেই আসছে। মেয়েটি বলল, রামিম? হ্যাঁ, কিন্তু আপনি চিনবেন না? তিন্নি আপু ডেকেছিল আপনাকে। হ্যাঁ। তিন্নির কথা শুনেই ভিতরে ভয় লেগে গেল। কোথায় সে? তিন্নি কই? সে আছে হিম ভাইয়ার সাথে। তাহলে আমাকে এখানে ডাকার কারণ কি? এই চিঠিটা আপনাকে তিন্নি আপু দিয়েছে। আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিলাম। ভয়, উত্তেজনা আর চিঠিটাই যেন প্রাণ কেড়ে নেবে, আর বাড়ি ফেরা হবে না। চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় রামিম, তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, তাই চিঠি লিখলাম। জানি তুমি রেগে আছো। আমি কখনোই তোমাকে বোঝার চেষ্টাও করিনি, তবুও আমার সব আবদার মেনে নিয়ে তুমি ছিলে। শেষমেশ বিয়ে পর্যন্তও চলে আসলে। আমি তোমাকে ইগনোর করতাম, মনে আছে? আমি চাইতাম তুমি চলে যাও, কিন্তু তুমি যাওনি। শত কষ্টের পরও তুমি থেকেছো আমার সাথে। কিন্তু এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসতে পারিনি, কারণ হিম ভাই লোকটা প্রচণ্ড ভালোবাসে আমাকে, জানো তো? হয়তো তোমার চাইতেও বেশি। তোমার সাথে রিলেশনের 2 মাস পরই তার সাথে পরিচয়। পাশের বাসাতেই থাকতো, সেখানে আমার বান্ধবী থাকতো। আমি রোজই যেতাম। ছেলেটা আমাকে গিটার বাজানো শেখাতো, ঘুরতে নিয়ে যেত, আরও অনেক কিছু, যেগুলো তুমি কখনো পারোনি, কারণ তোমার বাসা আমার বাসা থেকে দূরে, আর তোমার সাথে তো তেমন দেখাই হতো না। আর এদিকে হিম ভাই রোজ রাতে ছাদে আসতো। কত রাত একসাথে কাটিয়েছি দুজনে হিসাব নেই। তুমি চাইলেও সেগুলো পারতে না। আব্বুকে বলেছিলাম, সে মানেনি হিম ভাইকে, তাই পালিয়ে যাওয়া। ভাবছো তাহলে বিয়ে পর্যন্ত কেন আসলাম? আমি তোমাকে ভালোবাসতে পারিনি কখনো, কিন্তু এটাও কখনো চাইনি তুমি খারাপ থাকো। আমি পারিনি, তাই আদিরাকে দিয়ে গেলাম। মেয়েটাকে ভালোবেসো। আমি জানি না কেন জানি আমি তোমাকে খুব মিস করি। তোমাকে কখনো ভালোবাসিনি, তবুও আজ ভীষণ মিস করছি। ভালো থেকো, আর তিন্নি নামটা ভুলে যেও। ইতিমধ্যে চিঠিটা ভিজে গেছে প্রায়। পাশের মেয়েটা কখন চলে গেছে খেয়ালই করিনি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিন্নি হাঁটছে, পাশে আমিও হাঁটছি। হাতে হাত রেখে খুব কাছাকাছি হাঁটছি। শেষটা এমন চাইনি আমি। ছেলেরা নাকি কাঁদে না। ছেলেরা এমন গোধূলির সময় নিরিবিলি পরিবেশে কাঁদে। মেয়েদের মতন সবার সামনে কাঁদতে পারে না। আমার মাঝে এতটাই কমতি ছিল? তুমি বলতে পারতে আমাকে। আমার আকাশটা আজ বিষণ্ণতায় ঘেরা। বৃষ্টি নামবে না, মেঘ জমে চারপাশটা অন্ধকার করে রাখবে। বৃষ্টি কি তবে আর আসবে না? আসবে। আদিরা মেয়েটার ভালোবাসায় এই মেঘও কেটে যাবে। প্রচণ্ড জোরে বৃষ্টি নামবে। সেই বৃষ্টিতে ধুয়ে যাবে তিন্নি। আমি বেলি ফুলের মালাটা হাদিরার খোঁপায় পরিয়ে বলবো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।